পণ্ডিতজি, ছাত্রী হিসেবে অনুষ্কাকে আপনি কত মার্কস দেবেন 100-র মধ্যে? দেখুন, অনুষ্কা এমন একটা অদ্ভুত প্রতিভা। আমি আমার মেয়ে বলে বলছি না, যে কোনো স্ট্যান্ডার্ডে যে কোনো লোক বিচার করে দেখুক, ভগবান দত্ত ওর ভেতরে এমন শক্তি আছে, ও ইচ্ছে করলে লেখক হতে পারে, লেখক হচ্ছে অলরেডি, ডান্সার হতে পারত, গাইয়ে হতে পারত, অ্যাক্টর হতে পারত। ওর ভেতরে এত প্রতিভা। এবং যেহেতু 8.5 বছর বয়স থেকে আমার সঙ্গে আছে, শিখছে, এত বেশি কাউকে আমি দিতে পারিনি এবং আমার থেকে নেয়ও নি কেউ। কাজে আমার পুরোপুরি ছবি ওর ভেতরে আছে, প্লাস ওর নিজের ক্রিয়েটিভ প্রতিভা এত বেশি যে মানে বাপ হয়ে আমার পক্ষে বলা বড় হয়তো অপ্রতিভ মনে করি নিজেকে। কিন্তু অনেকে, আর সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে চান্সও পেয়েছে সেরকম, ছোটোবেলার থেকেই আমার সঙ্গে সে সমস্ত দেশে ঘোরা, পৃথিবীর সেরা আর্টিস্টদের সঙ্গে সময় কোলে বসে সমস্তভাবে। এবং ভগবান আমাকে কি আশীর্বাদ যে দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু আশীর্বাদ এত পেয়েছি, একটা নয়, দুটো মেয়ে। আমি তো মনে করি আমার কপালে লক্ষ্মী আর সরস্বতী যেন সাক্ষাৎ এসছেন। আমার বড় মেয়েও সেই রকমই প্রতিভা। কাজে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি সত্যি। ওদের দুজনের এইটা কখনো আপনার মনে হয়েছে যে একটা সমস্যা হবে, প্রতি মুহূর্তে একটা তুলনা আসবে যে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে, যার ফলে ওদের ফাইটটা, ওদের লড়াইটা আরো কঠিন, যে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে একটা তুলনা? ওদের মধ্যে মোটেই লড়াই নেই, না, ওদের দুজনের মধ্যে না, আমি বলছি আপনার রিফ্লেক্টেড গ্লোরি। এটা আসতে পারে এবং আসা স্বাভাবিক, কিন্তু প্রত্যেকের এটা জানলে ভালো হয় যে যে কোনো কারণে ও বছর 8 যখন বয়স, তখন তো আমার সঙ্গে একবারে সম্বন্ধ, মানে ওকে দেখিনি প্রায় 17 বছর বয়স অবধি। তো ওই কটা বছরে ও মায়ের সঙ্গেই মানুষ, আমেরিকান কালচার, আমেরিকান মিউজিক, আমেরিকান পুরো অ্যাটমসফিয়ারটাতেই ও। কাজেই ওর পক্ষে আমাদের দেশের যে কোনো আর্টিস্টিক ডেপথ বা ইত্যাদি হয়তো আসতে পারেনি হয়তো, কিন্তু ট্যালেন্ট ভগবান কৃপায়, সবাই বলে জিন্স, জানি না, কিন্তু অদ্ভুত ট্যালেন্ট ওর। ও নিজের রাস্তা যা করেছে, এবং ভগবান তোর গলা, আওয়াজ শুনলেই মানুষের মনে কিরকম একটা এফেক্ট হয়। ওদের দুজনকে আমি যেটা বলছিলাম যে আপনার সঙ্গে একটা তুলনার মধ্যে লোকে ফেলবে না, এটা কখনো আপনার ভয় লাগেনি যে যা কিছু করুক ওরা, যে রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করজি আরো ভালো করতে পারতেন, মানে এই একটা কখনো কম্পেয়ার করার একটা যেটা আমাদের মানসিকতা আছে সেটা? ওরা তো এখন বাচ্চা, আমার সঙ্গে কেন মানুষ যে তুলনা করে সেটা ভুল করে। এবং ওদের ভেতরে নিজস্ব এত বেশি ট্যালেন্ট, ওরা এখন শেষ তো হয়ে যায়নি, এখন তো সর্বান্ত শুরু করেছে। এখন দেখবেন ওরা অনেক আগে যাবে, ভগবানের যদি আশীর্বাদ থাকে। সবচেয়ে বড় কথাটা ওইটাই। একদম। ওদের দুজনের মধ্যে সম্পর্ক কিরকম? মানে দারুণ। এই তো অনুষ্কা পরশু ফিরেছে নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কে আমার লেটেস্ট কনসার্টো নাম্বার 3, আচ্ছা, কনসার্টো নাম্বার 3টা ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো আমেরিকাতে, শিকাগোতে, তারপর আরো 3 জায়গার পর কার্নেগি হলে লাস্ট ছিল 31 জানুয়ারিতে। এবং এটা আমার মনে হয় আজ অবধি অনেক আমি কম্পোজ করেছি, কিন্তু এটা আমার নিজের ভালো লেগেছে। এবং এটা অনুষ্কার উপরে ইন্সপায়ার্ড হয়ে আমি করেছি, সেতার এবং চেম্বার অর্কেস্ট্রা। আর চেম্বার অর্কেস্ট্রা ওয়ান অফ দি বেস্ট ইন দি ওয়ার্ল্ড, এটা নিউ ইয়র্কের অরফিয়াস বলে, অরফিয়াস চেম্বার অর্কেস্ট্রা। এবং এদের বিশেষত্ব এমন যে ভাবতে পারেন কোনো কন্ডাক্টর নেই। অর্কেস্ট্রা, চাই চেম্বার অর্কেস্ট্রা হোক, চাই সিম্ফনি অর্কেস্ট্রা হোক, একটা কন্ডাক্টর বিনা ওরা অচল, কিছুই পারবে না।
এরা এমনভাবে নিজেদের ট্রেন করেছে হ্যাঁ। যে কোনো কন্ডাক্টর নেই, এবং দারুণ সাকসেস হয়েছে। বাবা আলাউদ্দিনের কাছে যা শিখেছিলেন এখন আপনার সঙ্গীতে মানে আপনার স্মৃতিতে আপনার এখনকার কাজেও তার প্রভাব আছে? ওটাই তো আমার জ্বর, ওটাই আমার প্রাণ, ওটাই আমার সব থেকে বড় প্রেরণা বলুন, যাই বলুন। তার কারণ বাবা এমন একটা আর্টিস্ট ছিলেন, আমি বইতেও লিখেছি রাগ অনুরাগে, যে অ্যাভারেজ লোক বা এমনকি প্রেমিক শ্রোতারাও বাবাকে চিনতে পারেনি বা জানেনি উনি কত বড় আর্টিস্ট ছিলেন, উনি কীরকম সৃষ্টি করতেন, মানে স্রষ্টাও ছিলেন কত বড়, কি বিরাট ওর মানে পরিধি ছিল। সে খেয়াল, ঠুমরি, ধ্রুপদ, ধামার, বীণ, রবাব, পাখওয়াজ, তবলা, মানে পুরোটাকে উনি এমনভাবে অ্যাসিমিলেট করেছিলেন। কিন্তু বাজনার সময় লোকেরা বুঝতে পারত না ওকে, কোনো উনি ভীষণ নার্ভাস টাইপ ছিলেন এবং ভীষণ বদরাগী ছিলেন, এবং বাজাতে গিয়ে হয়তো তার ছিঁড়ে গেল বা খুবই, আর লোকেরা ওটাতেই আনন্দ পেত। আমি বইতেও এই কথা লিখেছি, তবলা খুব অনেক সময় তবলাকে নিয়ে বাজতে শুরু, মানে ওর একটা ভীষণ হাইপার ছিল। কাজে ওকে সত্যি বলতে আমি মনে করি কেউ জানেনি উনি কি আর্টিস্ট ছিলেন, ওকে অন্য রূপটাই দেখেছে বেশিরভাগ। আর উনি মানে সব রকম, আর এত বেশি আমাদের সঙ্গে তো গিয়েছিলেন, 1 বছর ছিলেন ইউরোপে সব জায়গায়, সে ইসরায়েল থেকে শুরু হলো, তারপরে সারা ইউরোপ 1 বছর ট্যুর করেন। সেই সময় আমি তালিম শুরু করি দাদার সঙ্গে। সেই সময় আমি দেখেছি উনি কিছু শুনলেন, ইসরায়েলি কিছু সুর বা রোমানিয়ান বা বুলগেরিয়ান বা ফ্রেঞ্চ অ্যাকর্ডিনাকে, ইমিডিয়েটলি উনি সে রাত্রে উনি বাজাতেন, তার ভেতরে এমন একটা রং আনতেন। সেই থেকে আমি বুঝতে শুরু করলাম যে অন্য বিরাট শিল্পীদের সঙ্গে ওর কত তফাৎ। ওর মনটা এত বড় ছিল, হি কুড অ্যাসিমিলেট এনিথিং এবং ব্রিং ইট আউট। ওর যে ডেপথ ছিল, বিনকার ঘরানার তালিম, রবাবের তালিম, ধ্রুপদ ধামারের যে তালিম, খেয়ালের তালিম, ঠুমরির তালিম, সমস্ত মিলিয়ে উনি এত বিরাট ছিলেন, এবং ওর প্রভাবটা আমার উপর 16 আনা। এবং সেই সঙ্গে আমি ঠিক ওর রাস্তায় যেরকম যা শুনি, যা কিছু ভালো লাগে, তার থেকে চেষ্টা করি কিছু নতুনভাবে প্রয়োগ, এ নয় যে নকল করা। তবে এটাই হচ্ছে আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ আর্টিস্টের পক্ষে একটা স্বাভাবিক জিনিস। এত দীর্ঘদিন আপনি বাইরে আছেন, তা সত্ত্বেও আপনি বলবেন নয়, কিন্তু আপনার বাংলাতে একটুও মরচে পড়েন। আপনি আমাকে ঠাট্টা করছেন? না, একেবারে না। না, আমার একটু আটকে যায়, কেন বলার অভ্যেসটা এত কমে গেছে, সর্বদা বাইরে থাকি তো। তাও আমার স্ত্রীকে বাংলা আমি বেশ ভালোই শিখেছি, বাংলাতেই কথা বলি, ওই রেয়াজটা চলে আসছে এখন। আমার স্ত্রী তো মেড্রাসে জানে, আইয়ার। বাংলা কি করে শেখালেন, মানে বাড়িতে? বাড়িতেই বলি। বাংলা সাহিত্যের প্রতি আপনার তো একটা টান আছে, সুনীল দার লেখা। ভীষণ ভীষণ। লেটেস্ট আমি খুব বেশি পড়তে পারিনি, তবে আমার ভাল লাগে যাদের খুব, নবনীতা, আমার কি জানি ভীষণ ভালো লাগে, আর সঞ্জীব চট্টোপাধ্যায় ইত্যাদি। সুনীল বাবু তো দারুণ। আর আমি অনেক পড়েছি সেই ছোটবেলার থেকে। মাইহারে যখন থাকতাম, বাবা আলাউদ্দিন উনি বাংলা খুব ভালোবাসতেন। বসুমতী, মাসিক বসুমতী, ভারতবর্ষ, প্রবাসী, এসব আসতো। কাজে সেই সব যুগে আমি খুব পড়েছি, ধারাবাহিক আসতো। পথের পাঁচালী আমি পড়েছি ধারাবাহিক হিসেবে। আচ্ছা। হ্যাঁ, এমনকি তার আগেও শনিবারের চিঠি বলে বেরোতো, সজনীকান্ত দাস, সমর্থনাথ বিশি, ওসব কি দারুণ, মানে জায়ান্টস। আর তখন ওরা রবীন্দ্রনাথকেও ক্রিটিসাইজ করতেন, নানান রকম সব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার চলছিল।
আর তারও আগে আমি যখন ওই 32-34 সালে কলকাতা আসতাম, হরেন ঘোষ ছিলেন আমাদের ইমপ্রেসারিও। কর্পোরেশন স্ট্রিট তখন নাম ছিল, ওই ছোট্ট স্ট্রিট, হোয়াইট ভেলেটের ওখানে ওর অফিস ছিল। ওখানে নবনীতার বাবা নরেন্দ্র দেব, তারপরে হেমেন্দ্র কুমার রায় বলে একজন, চেহারা মনে আছে, এরকম ছিল খুব হিরোইক, আর সব চাই লোক, প্রমথনাথ বিশি, এরা সমস্ত, সজনীকান্ত দাস, এদের সঙ্গে আমার খুব আলাপ ছিল। আর সেই সময় শচীন কর্তার খুব নাম, রেকর্ড সব বেরিয়েছিল বাংলা, ও কালো ম্যাঘ। তারপরে ওদের সব ভীষ্মদেব ছিলেন। মানে সেই সময় আমি খুব বেশি জড়িত ছিলাম সমস্ত এই চাই লোকদের সঙ্গে। কোথাও কি আপনার মনে হয় যে এই যে সময়টার কথা আপনি বলছেন, মানে এক একটা প্রতিভা স্ফুরণ, এখন ওই মাপের প্রতিভা আর পাওয়া যায় না নাকি? না, সব ফিল্ডেই আমি মনে করি এখন, কি একটা শ্লোক আছে সংস্কৃত না, এরান্ডপি কি, মানে ভিন্ডি গাছের ভেতরে, মানে ঘাসের ভেতরে ভিন্ডির গাছও বিরাট মনে। তখন আমার মনে হয় এক একটা ওই রকম বিরাট জায়ান্ট বেরোতেন, বাকিরা সব এখন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, যেটা আগেও আমি বলেছি সঙ্গীতের ক্ষেত্রে কি সব ক্ষেত্রে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড এত বেড়ে গেছে। বাচ্চা সব, আমি সেদিন কার বাড়িতে গেছিলাম, বাচ্চাকে দেখলাম 3 বছর বয়স, দেখলাম ও কম্পিউটার নিয়ে কি করছে। মানে ও পারে করতে? বললো না, ও তো সব করে, হিসেব টিসেব করে, 3 বছরের বাচ্চা তো। আর আমি চেষ্টা করেও কিছু পাই না। কাজেই আমি মনে করি এখন অ্যাভারেজ স্ট্যান্ডার্ড এত হাই হয়ে গেছে যে এর ভেতরে একটা জায়ান্ট বেরোনো বড় মুশকিল। আগে সেটা পসিবল ছিল, সম্ভব, এখন নয়। বাঙালি খাবারের মধ্যে আপনার শুক্তো আর মোচার ঘন্ট খুব ফেভারিট, এখন কি বাঙালি খাবারের প্রতি? ভীষণ ভালো লাগে, তবে আমার পেটের এখন একটুখানি সেন্সিটিভনেস অনেক বেড়ে গেছে বলে একটুখানি তেল ইত্যাদি অ্যাভয়েড করি। তবে চিরদিন ভালো লেগেছে ভীষণ, সে মোচার ঘন্টর থেকে নিয়ে সব কিছু। খাঁটি শাস্ত্রীয় সঙ্গীত না ফিউশন? খাঁটি শাস্ত্রীয় সঙ্গীত বলতে যাব বোঝায়, সেটা আমরা রাগাশ্রয়ী সঙ্গীত, বড় বড় তালে বা একটা টিপিক্যাল অ্যাপ্রোচ। এখন শুধু ক্লাসিক্যাল নামেই যদি কোনো আর্টিস্ট গান বা বাজনা করেন এবং আমরা এক্সপেক্ট করি পাবলিক সেটাকে ভালো লাগা উচিত, সেটা এখন আর পসিবল নয়। এই জন্যে নয়, সেটা পাবলিকের দোষ সবাই দিচ্ছে, কিন্তু আমি বলবো শুধু পাবলিকেরও দোষ নেই। ধরুন গান বাজনার ভেতরেও একটা জিনিস আছে সবথেকে প্রধান, যে মনকে ছোঁয়ে এই জিনিসটা থাকা উচিত। সে যে কোনো মিউজিক হোক, সে ফোক মিউজিক হোক কি রাগাশ্রয়ী মিউজিক হোক বা ফিউশন বা মডার্ন বা যে কোনো, মনকে যদি না ছোঁয় সেখানে শিল্পীরও দোষ আছে, শিল্পীর কিছু কমতি আছে। খালি লোককে দোষ দেওয়া যায়, শ্রোতাকে দোষ আমরা দিতে পারি না। আমি নিজেই অনেক সময় মনে করি গান বাজনা শুনতে যাই, ভালো নাম করেছে এরম লোকের শুনতে যাই, খানিকক্ষণ পরে বসে আমার মনে হয় যেন এবার আমি যাই, বাড়ি যাব, বা মনে হয় যেন যে থামেন ভালো। আমি একটা গল্প শুনেছি, শরৎচন্দ্রকে একজনকে জিজ্ঞেস করেছিল, চলুন একজন অমুকের গান শুনতে চাই, ইনি বিরাট আর্টিস্ট, খুব ভালো গাইতে জানেন, তুমি খালি এইটি বলছেন গাইতে ভালো জানেন, থামতে জানেন। এখন আমার অনেক সময় এটাই মনে হয় যে একটা নামকে আস্তে একটা রাগ ধরে অনেকক্ষণ, ধরুন সেতারি বা সরতি বা বাঁশি যে কোনো হোক, বা গাইয়ে দেখাবার জন্যে
1 ঘন্টা আলাপ বা 1.5 ঘন্টা আলাপ, তারপরে ওই রাগেতেই বিলম্বিত গত, সেও প্রায় 20 মিনিট, তারপরে আবার ঝাপতালে একটা গত, তারপরে একটা একতালে গত, তারপরে শেষে দ্রুত 3 তালে একবারে, মানে আর মাইকের মানে বিরাট মানে লাউড সাউন্ড, কান ফেটে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে আমার পক্ষে বড় মুশকিল হয়ে যায় অ্যাপ্রিসিয়েট করা। হাউ ক্যান আই ব্লেম একটা অর্ডিনারি পাবলিক? কাজে আমার মনে হয় এতে আমাদের শিল্পীদেরও কিছু দোষ বলুন যাই বলুন, একটুখানি সচেতন হওয়া দরকার। নান্দনিক না কি কথা আছে, সেই ভাবটা যদি না আমরা বজায় রাখতে পারি, তাহলে গান বাজনার কোনো মানে হয় না। শুধু আমি রাগ বাজাচ্ছি আর এই করছি, আর অনেকে পছন্দও করেন। আলাপ উনি বাজালেন 1 ঘন্টা, তারপরে এই বাজালেন, এই মানে এটা যেন একটা খুব বড় ক্রেডিট, ঘড়ি ধরে অ্যাপ্রিসিয়েশন। কিন্তু আমি বলছি 2 ঘন্টা বাজালাম, কিন্তু লোকে বললো আহা এত কম বাজালেন কেন, তাহলে বুঝবো যে হ্যাঁ ওটা হয়েছে। আর রিপিটেশন, ভালো ভালো সঙ্গীতজ্ঞ পুরোনো দিনেও হয়ে গেছেন, बड़े गुलाम अली खां, फयाज खां साहब, এদের মুখে আমি শুনেছি যে রাগ जब तक संभाल सको तब तक গাও বাজাও। মানে না তো একটাই জিনিস বারে বারে করছে, এটা বোরিং হয়ে যায় বড্ড, এবং আওয়াজের কর্কশতা হয়তো অত্যন্ত আওয়াজ কানে ভালো লাগছে না ইত্যাদি অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের সচেতন হওয়া দরকার। ওটা যদি হয়ে যায় তাহলে আমাদের সঙ্গীত বাঁচবে এবং কোনো প্রবলেম নেই। পণ্ডিতজি, শেষ প্রশ্ন, আগের তুলনায় এখন আপনি সঙ্গীত বাঁচার কথা বললেন, উন্নতি হয়েছে, মানে রাগ সঙ্গীতের জগতে প্রসার হয়েছে, সমৃদ্ধ হয়েছে, নাকি অবনতি হয়েছে? আর কি করেই বা বাঁচবে? আমি তো বলবো অনেক ব্যাপারে সমৃদ্ধ হয়েছে, অনেক ব্যাপারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে সব জিনিস আগে খালি বুড়ো বুড়ো ওস্তাদদের বা পণ্ডিতদের গলায় বা হাতে শুনতে পারতাম এবং সবাই হাঁ করে শুনতো, এই কি আশ্চর্য, এখন বাচ্চারা সেসব করছে। কাজেই সেটা দিয়ে সমৃদ্ধ হচ্ছে। কিন্তু ওই যে একটা সুর লাগানোর ভেতরেই যে মনের ভেতরে যে এফেক্ট, এই জিনিসটা কমে যাচ্ছে। এটাই আমরা যদি একটু সচেতন হই, আমার মনে হয় আমাদের সঙ্গীতের কোনো ডেঞ্জার নেই। এটা অমূলক কথা যে হায় রে আমাদের সঙ্গীত গেল ইত্যাদি, এটা ডিপেন্ড করছে আমাদের আর্টিস্টদের উপর বাঁচিয়ে রাখা। এবং অফকোর্স একটুখানি যদি আমাদের কি বলেন আপনারা, এরা যদি একটুখানি সচেতন হন, আমাদের গভর্নমেন্ট সত্যি বলতে অনেক করেছে এবং করছেন, আর কত করবে। কিন্তু ও দেশে যেমন বড় বড় ব্যালে, সিম্ফনি অর্কেস্ট্রা ইত্যাদি, অপেরা সমস্ত বাঁচিয়ে রেখেছে কারা? পাবলিক নয়। পাবলিক তো আসছে, কিন্তু ওদের বাঁচিয়ে রেখেছে সব বড় বড় জুইশ ফ্যামিলি বা বিরাট কর্পোরেটস, ওদের কৃপায় এরা এখনো বেঁচে আছে। কারণ ওখানেও এই প্রবলেম, যারা ধরুন ইয়াং গ্রুপ অ্যাভারেজ, তারা কেউ অপেরা বা সিম্ফনি অর্কেস্ট্রা শুনতে যান, তারা ওই নিজেদের যা মিউজিক যেটা প্রচার এখন সব দেশেই পৃথিবীতে হয়েছে তাই নিয়ে ওরা খুশি। কিন্তু আমাদের এখানে ক্রমে ক্রমে মুশকিল হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপার, এবং বড় ক্লাসিক্যাল আর্টিস্টরা একটু টাকা চাইলেই লোকেরা ভাবে এত টাকা কেন, এই একটা বিপদ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এখন কর্পোরেটরা কত প্রোগ্রাম করছে, ফিউশন প্রোগ্রাম, অমুক প্রোগ্রাম, ফ্যাশন ইত্যাদি, ওরা যদি একটুখানি তার 1/8 একটুখানি দৃষ্টি দেয় ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল ডান্স আর্ট ফর্মের উপর হেল্প করার জন্য, তাহলে অনেক ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য।